হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা বিষয় নিয়ে। আজকের বিষয় থাকছে কি? আজকের বিষয় থাকছে ইতিহাস। তো তোমরা ইতিহাস থেকে নতুন একটা চ্যাপ্টার পাবে। সেই চ্যাপ্টারের নাম হলো শাসকগণ এবং তাদের নির্মিত অট্টালিকাসমূহ। আজকে ক্লাস 7-এর ইতিহাস থেকে এই চ্যাপ্টারটা আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে? তো ডিসকাস করার সঙ্গে সঙ্গে আমি সবাইকে বলবো যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল যে বুটনটা আছে এটা প্রেস করে রাখবে, কারণ অল থেকে তোমরা অনেক কিছু পেতে পারবে এবং ভিডিওকে একটা লাইক করে দিয়ে যাবে। তো 1 নং চিত্রে কুতুব মিনারের প্রথম বারান্দাটি দেখানো হয়েছে। 1199 খ্রিস্টাব্দে নাগাদ কুতুব উদ্দিন আইবক এটি নির্মাণ করেছিল। তো আমরা চিত্র দেখব। চিত্র দেখার আগে এই কথাটা মনে রাখবো যে কুতুব মিনার আবিষ্কার কে করে, আবিষ্কার না সরি, এটা হবে নির্মাণ। তো কুতুব মিনার নির্মাণ কে করেছিলেন? কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে? কে? কুতুবউদ্দিন আইবক 1199 খ্রিস্টাব্দে। তো বারান্দার নিচের অংশে নির্মিত ছোট ছোট খিলান এবং জ্যামিতিক নকশাগুলি লক্ষ্য করো। তোমরা কি দেখতে পাচ্ছ? বারান্দার নিচে দুসারি ক্ষুদিত লিপিসমূহ। এই লিপিসমূহ আরবি ভাষায় ক্ষুদিত আছে। দেখে থাকবে মিনারের উপরে তলটি বক্রাকৃতি এবং কৌণিক। এই রকম তলে লিপি স্থাপন করতে গেলে নিখুঁত দক্ষতার প্রয়োজন হয়। একমাত্র দক্ষ শিল্পীর পক্ষেই এই কাজ করা সম্ভব। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে বারান্দার দুপাশে কি আছে? কিছু ক্ষুদিত আছে লিপিসমূহ, আর এই লিপিগুলি কি ভাষায়? আরবি ভাষায়। তো যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে কুতুব মিনারে যে বারান্দার মধ্যে যে দু সারিতে কিছু লিপিসমূহ আছে, এই লিপিগুলি কি ভাষায়? আরবি ভাষায়। ঠিক আছে? তো একমাত্র দক্ষ শিল্পীর পক্ষেই এই কাজ সম্ভব। 800 বছর পূর্বে এটা খুব বেশি জানা ছিল না। ত্রয়োদশ শতকে কুতুব মিনারের মতো এইরকম নির্মিত সৌধের প্রভাব কতটা রয়েছে বলে তোমার মনে করো? 8 শত থেকে অষ্টাদশ শতকের মধ্যেকার সময়ে রাজা এবং তার পরিষদগণ দু ধরনের সৌধ নির্মাণ করত। প্রথম ছিল কি? দুর্গ, রাজপ্রাসাদ, সমাধি গহ্বর, বাগান ইত্যাদি। আর দ্বিতীয় কি ছিল? মন্দির, মসজিদ, দিঘি, কূপ, বাজার ইত্যাদি। ঠিক আছে? তো এইগুলি ছিল জনসাধারণের ব্যবহারের জন্য, জনসাধারণের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই সকল নির্মাণ কাজ করে রাজারা প্রজাদের সমর্থন এবং প্রশংসা অর্জন করতে চাইতেন। এছাড়া ধনী ব্যবসায়ী সমাজ এবং বা অন্যান্যরা বৃহৎ সৌধ নির্মাণ করতেন। বস্তুত পক্ষে ব্যবসায়ীগণ বিশালাকার বাসগৃহ বা হাবিলি নির্মাণ করা শুরু করে অষ্টাদশ শতক থেকে। ঠিক আছে? এই দেখো এখানে কিছু লেখা আছে। ঠিক আছে? এখানে কিছু লেখা আছে, এগুলি কি ভাষায় লিখিত? এগুলি আরবি ভাষায় লিখিত। ঠিক আছে? এটা হলো কুতুব মিনারের মাথার উপর অংশটা। ওকে, দেখো এখানে কি লেখা আছে? প্রকৌশলগত দক্ষতা ও নির্মাণ কাজ। স্থিতি স্তম্ভ সমূহ কি আছে এখানে? নির্মাণে যথেষ্ট পরিমাণে উন্নত প্রকৌশলের প্রয়োজন ছিল। যেমন ছাদ নির্মাণের কথা বলা যায়, চার দেওয়ালের উপর আড়াআড়িভাবে কঠোর বিম বা স্টোনের স্ল্যাব পেতে আমরা সাধারণত এটা নির্মাণ করি, কিন্তু বড় ধরনের কোনো পরিকাঠামোগত নির্মাণ কাজের জন্য দরকার প্রকৌশলগত দক্ষতা। সপ্তম থেকে দশম শতকে প্রযুক্তিবিদগণ সৌধ নির্মাণে বেশি কক্ষ, দরজা এবং জানলা যোগ করতে থাকেন। দুটো খাড়া কলমের উপর দুটি বিমকে অনুভূমিক তলে প্রতিস্থাপন করে ছাদ, দরজা এবং জানলা নির্মাণ করা হতো। নির্মাণ কাজের প্রযুক্তিগত এই কৌশলকে বলা হতো কি? ট্রেবিট। কি বলা হতো? ট্রেবিট। অষ্টম থেকে ত্রয়োদশ শতকে এই ট্রেবিট পদ্ধতিতে মন্দির, মসজিদ, স্মৃতিসৌধ প্রভৃতি নির্মাণ প্রয়োগ করা হতো। ঠিক আছে? খাজুরাহু মন্দির এলাকা রাজ পরিবারের লোকদের জন্য সংরক্ষিত ছিল। তো তখনকার সময়ে কোন এলাকা রাজ পরিবারদের জন্য সংরক্ষিত ছিল? খাজুরাহু। এখানে সাধারণ লোক প্রবেশ করতে পারত না। ওই যুগের সবচেয়ে উঁচু শিখরযুক্ত মন্দির হলো
তাঞ্জাভুরের রাজরাজেশ্বর মন্দির। ঠিক আছে, এই সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য উঁচু শিখরযুক্ত মন্দির কোনটা ছিল? তাঞ্জাভুরের রাজরাজেশ্বর মন্দির। ওকে, তো এখানে এটা একটু পড়বে দরকার আছে যে এই যে কুতুব মিনারটা আছে, সাইডে যে চিত্রটা আছে, তো এই মিনারের 5 তল উচ্চ, মানে এই মিনারটা 5টা তল ছিল। চিত্রে যে সকল ক্ষুদিত লিপি তোমরা দেখছো এগুলি সবই রয়েছে প্রথম বারান্দায়। এই প্রথম তলটি কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশ 1292 খ্রিস্টাব্দ নাগাদ বাকি অংশের নির্মাণ কাজ সম্পূর্ণ করে। বছরের বছর বজ্র বিদ্যুৎ ভূমিকম্পের ফলে এটা নষ্ট হয়। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক এবং ইব্রাহিম লোধি এটি মেরামত করেন। আগ্রা দুর্গ নির্মাণে শ্রমিক সংখ্যা। আগ্রা দুর্গটি, ঠিক আছে, বা দুর্গটি নির্মাণ করেন আকবর। কে করেন? আকবর। এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল 2000 পাথর কাটার শ্রমিক, 2000 সিমেন্ট এবং চুনকামের লোক এবং 8000 শ্রমিক। ঠিক আছে, তো এটাও একটা প্রশ্ন আসতে পারে, যখন আগ্রা নির্মাণ হয় তখন এই কাজটি কে করেছেন? আকবর। আর তার জন্য 2000 পাথর কাটার শ্রমিক ছিল, 2000 কে ছিল সিমেন্ট এবং চুনকামের লোক, আর 8000 শ্রমিক ছিল। ঠিক আছে, এই যে দরজাটা আছে, এই যে ছবিটা, এই ছবিটা হলো কি দ্বাদশ শতকের পরবর্তীকালে নির্মিত ফুয়াত আল ইসলাম মসজিদ। এটা মসজিদ একটা, ঠিক আছে, ফুয়াত আল ইসলাম মসজিদ। ওকে, তো তারপর এখানে দেখো কি আছে, 3 নং চিত্র আছে। ঠিক আছে, এটা নকশা, এই নকশা ওয়াইজ এই মন্দিরটা বানানো হয়েছে। একাদশ শতকের পরবর্তীকালে মন্দির নির্মাণ। চাকদলা বংশীয় রাজা ধঙ্গদেব 999 খ্রিস্টাব্দে কান্দারীয় মহাদেব মন্দিরটি নির্মাণ করেন। তো যদি প্রশ্ন করে যে কান্দারীয় মহাদেব মন্দিরটা কে নির্মাণ করেন? চাকদলা বংশীয় রাজা ধঙ্গদেব। ঠিক আছে, নামটা কিন্তু খুবই ইউনিক, মনে রাখবে। চাকদলা বংশীয় রাজা ধঙ্গদেব 999 খ্রিস্টাব্দে কান্দারীয় মহাদেব মন্দিরটি নির্মাণ করেন। 3 নং চিত্রটি হলো মন্দিরের প্ল্যান। ঠিক আছে, যেটা বলেছিলাম যে এটা হলো মন্দির। ওকে, মূল দরজা থেকে মন্দিরের প্রবেশপথ সৌন্দর্য মণ্ডিত এবং মূল হলঘরটি ব্যবহৃত হতো নৃত্যের জন্য। মন্দিরে মুখ্য দেবতার মূর্তি রাখা হয় গর্ভগৃহে। এখানে পূজা অর্চনা হতো। এতে শুধু রাজা, রাজ পরিবারের সদস্যগণ এবং পুরোহিতগণ সমবেত হতে পারতেন। তো দেখো 4 নং চিত্রে এত উঁচু শীর্ষ নির্মাণ সহজ কাজ ছিল না, কারণ বর্তমান যুগের মতন তখন কোনো ক্রেন ছিল না। মন্দিরের শীর্ষ নির্মাণের জন্য 90 টন পাথর বয়ে উপরে নেওয়া ছিল খুবই কষ্টসাধ্য কাজ। সুতরাং প্রকৌশলীরা মন্দিরের শিখর পর্যন্ত আন্ত সিঁড়ি নির্মাণ করে বড় বড় পাথরের টুকরো গড়িয়ে গড়িয়ে উপরে নিয়ে যেত। সিঁড়ি যাতে খাড়া না হয় সেজন্য এটিকে 4 কিমি দূর থেকে তৈরি করা হতো। মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে এই সিঁড়ি ভেঙে ফেলা হতো। ঠিক আছে, তারপর দেখো কি আছে, দ্বাদশ শতকে নির্মাণ কার্যে প্রযুক্তিগত 2 ধরনের রীতি লক্ষ্য করা যায়। দরজা এবং জানলার উপরে সৌধের কাঠামো দাঁড়িয়ে থাকতো আর্চের উপর। এই ধরনের প্রযুক্তিগত নির্মাণ শৈলীকে বলা হয় কি? ধনুকাকৃতি। কি? ধনুকাকৃতি। ওকে, এই সিস্টেমকে বলা হয়েছে, এখানে বলা হয়েছে। তো এটা কি? এটা হলো আলাই দরওয়াজা। ঠিক আছে, এটা কি? আলাই দরওয়াজা। তো নির্মাণ কাজে চুনা পাথর সিমেন্ট ব্যবহার দিন দিন বাড়তে থাকে। এই ধরনের সিমেন্ট ছিল উন্নত মানের। এর সঙ্গে পাথরের চিপস মেশালে জমাট বেঁধে যেত। এইভাবে সহজে বিশাল বিশাল সৌধ নির্মাণ করা যেত। ঠিক আছে, তো মন্দির, মসজিদ এবং দিঘি নির্মাণ। মন্দির, মসজিদগুলি খুবই সুন্দর করে নির্মাণ করা হতো, কারণ এগুলি ছিল পূজা অর্চনা স্থান। যারা
অবশ্য এইসব নির্মাণ করতেন তাদের ক্ষমতা, সম্পদ এবং অনুরাগ প্রদর্শনের বিষয় হিসাবে এটা করতেন। যেমন রাজরাজেশ্বর মন্দির নির্মাণের কথা বলা হয়েছে। প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় যে রাজা রাজরাজদেব তার আরাধ্য দেবতা রাজেশ্বরের পূজার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তোমরা লক্ষ্য করো শাসকের সঙ্গে তার আরাধ্য দেবতার নামের কি সুন্দর মিল রয়েছে। রাজা তার ইচ্ছা অনুসারেই দেবতার নাম রেখেছিলেন, কারণ তিনি ঈশ্বরের মতো পূজিত হতে চাইছিলেন। প্রকৃতপক্ষে বড় মন্দির সমূহ রাজারই ছিল, মানে এটাই নির্মাণ করেছিল, আর রাজার অধস্তন অভিযাত্রা তুলনামূলকভাবে ছোট। ঠিক আছে, তো খাটু দেবদেবীর মন্দির নির্মাণ করতেন রাজা এবং সহযোগীরা। এইসব মন্দির নির্মাণের মধ্য দিয়ে তাদের শাসন ব্যবস্থার প্রতিছবি তুলে ধরতেন। পাত্র মিত্র সকলেই মন্দিরে সমবেত পূজা দিতেন বা প্রার্থনা করতেন। দিল্লির সুলতান এবং বাদশাহ নিজেদেরকে ঈশ্বরের প্রতিভু বলে মনে না করলেও পারস্য দেশীয় বংশপঞ্জিতে সুলতানা ঈশ্বরের ছায়া বলে বর্ণনা করে হয়েছে। ফুয়াত আল ইসলাম মসজিদের একটি লিপিতে বর্ণনা আছে যে ঈশ্বর আলাউদ্দিন খলজিকে রাজা নির্বাচন করেছেন, কারণ তার মধ্যে মোজেস এবং সোলোমনের সমস্ত গুণাবলী বর্তমান ছিল। যখনই কোনো নতুন রাজবংশ ক্ষমতায় বসত তখনই তারা নিজেদেরকে শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইতো। নতুন নতুন প্রার্থনা স্থান নির্মাণ করে ওরা বোঝাবার চেষ্টা করত যে ঈশ্বরের সঙ্গে ওদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণেও এর প্রয়োজন ছিল। রাজারা ধার্মিক এবং পণ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন। তারা মূলত তাদের রাজধানী এবং শহরগুলি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করতে চাইতেন, কারণ এরপর যাতে তাদের সাম্রাজ্যের সুনাম এবং খ্যাতি বৃদ্ধি পায়। প্রচলিত বিশ্বাস ছিল একজন সঠিক রাজার রাজ্য তখনই প্রাচুর্যময় হবে যখন ঈশ্বর বৃষ্টি প্রদান করবে, জল মূল্যবান সম্পদ বলে বিবেচিত হবে। সেই কারণে পুকুর খনন এবং জল সংরক্ষণের কাজকে উৎসাহিত করা হতো। সুলতান ইলতুৎমিশ দিল্লি শহরের বাইরে একটি বিশাল জলাশয় নির্মাণ করে খ্যাতি অর্জন করেছিলেন। এর নাম কি? ইজি সুলতানি বা রাজার জলাশয়। এটা কোথায়? দিল্লি শহরের বাইরে। ঠিক আছে, কে করেছেন? ইলতুৎমিশ। ই সুলতানি বা রাজার জলাশয়। তৃতীয় অধ্যায়ে তোমরা 1 নং মানচিত্র দেখো। তো শাসকরা প্রায় জনসাধারণের ব্যবহারের জন্য পুকুর বা বিশাল জলাশয় খনন করতেন। আবার কখনো কখনো এই সকল পুকুর বা জলাশয়গুলি মন্দির বা মসজিদের অংশ হিসেবে ব্যবহৃত হতো। মন্দির কেন ধ্বংস করা হতো? প্রকৃতপক্ষে মন্দিরগুলি কেবলমাত্র রাজাদের ঈশ্বরের প্রতি গভীর ভক্তির প্রতীক ছিল না, এগুলি তাদের ক্ষমতা এবং ঐশ্বর্যের প্রতীক ছিল। সুতরাং কোনো প্রতিপক্ষ রাজা যখন কোনো রাজ্যের আক্রমণ করত তখন অন্যান্য কেন্দ্রের সঙ্গে মন্দিরকেও আক্রমণের লক্ষ্য করত। নবম শতকে প্রথম দিকে পাণ্ডু রাজা শ্রী মারশ্রী বল্লভ শ্রীলঙ্কা আক্রমণ করেন এবং রাজা প্রথম সেনাকে পরাজিত করেন। এই সম্পর্কে বৌদ্ধ সন্ন্যাসী এবং ঐতিহাসিক ধর্মাকীর্তি উল্লেখ করেছেন, তিনি যে সমস্ত মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেন, স্বর্ণপরিসম্পন্ন স্বর্ণনির্মিত বৌদ্ধ মূর্তি, সাধুসন্তের স্বর্ণমূর্তি, অর্থাৎ যা কিছু তিনি পেয়েছেন। তো এখানে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে মন্দিরগুলা কেবলমাত্র রাজাদের ঈশ্বরের প্রতি গভীর ভক্তির প্রতীক ছিল না, এইগুলি ছিল তাদের কি? ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক। ঠিক আছে, সুতরাং কোনো প্রতিপক্ষ রাজা যখন কোনো রাজ্য আক্রমণ করে তখন তারা অন্যান্য কেন্দ্রের সঙ্গে মন্দিরকেও আক্রমণের লক্ষ্য করত। কারণ দেখো কেন, নবম শতকের প্রথম দিকে পাণ্ডু রাজা শ্রী মারাশ্রী বল্লভ শ্রীলঙ্কা আক্রমণ করেন। কে? পাণ্ডু রাজা শ্রী মারাশ্রী। তাইনে কি করছে? তাইনে মারাশ্রী বল্লভ কি করছে? তাইনে শ্রীলঙ্কা আক্রমণ করছে। ঠিক আছে, এবং রাজা প্রথম সেনাকে পরাজিত করছেন। কাকে করছেন? প্রথম সেনাকে পরাজিত করছেন। ওকে, তো এখানে এই সম্পর্কে বৌদ্ধ সন্ন্যাসী এবং ঐতিহাসিক
ধর্মাকীর্তি উল্লেখ করছেন। মানে কে করছে এই সম্পর্কে? বৌদ্ধ সন্ন্যাসী আর ঐতিহাসিক ধর্মকীর্তি উল্লেখ করেছেন যে তিনি সমস্ত মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেন। স্বর্ণপুরীর সম্পূর্ণ স্বর্ণনির্মিত বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ মূর্তি, সাধু সন্তদের স্বর্ণমূর্তি, অর্থাৎ যা কিছু তিনি পেয়েছেন। ঠিক আছে। পরবর্তী রাজা দ্বিতীয় সেনা তার সেনাধ্যক্ষকে নির্দেশ দিয়েছিলেন পাণ্ডবদের রাজধানী মাদুরাই আক্রমণ করবার জন্য, যাতে শ্রীলঙ্কার রাজাদের গর্বের সমস্ত জিনিস উদ্ধার করা যায়। বৌদ্ধ ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় যে সেই অভিযান মূলত জোর দেওয়া হয়েছে বৌদ্ধ মূর্তিটি উদ্ধারের জন্য। ওকে। একইভাবে একাদশ শতকের প্রথম দিকে চুল বংশীয় রাজা প্রথম রাজেন্দ্র চুল রাজধানীতে একটি বিরাট শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরাজিত রাজাদের কাছ থেকে ছিনিয়ে আনা বিভিন্ন মূল্যবান জিনিস দিয়ে এটিকে সাজিয়েছিলেন। এইসব জিনিসের একটা সম্পূর্ণ তালিকা হলো চালুক্য রাজ্য থেকে আনা একটি সূর্যবেদী, গণেশের মূর্তি, কয়েকটি দুর্গা মূর্তি, পূর্বাঞ্চলীয় চালুক্যদের থেকে পাওয়া একটি নান্দি মূর্তি, উড়িষ্যা রাজ্য থেকে আনা ভৈরব মানে শিব এবং ভৈরবীর মূর্তি, বাংলার পাল রাজাদের কাছ থেকে পাওয়া একটি কালী মূর্তি। প্রথম রাজেন্দ্র চুলের সমসাময়িক ছিলেন গজনির শাসক মামুদ। এই উপমহাদেশে অভিযান পরিচালনার সময় তিনি পরাজিত রাজাদের মন্দির সহ লুট করে মন্দিরে সঞ্চিত ধন সম্পদ এবং মূর্তি নিয়ে যান। ঠিক আছে। তো প্রথম রাজেন্দ্র চুলের সমসাময়িক কে ছিলেন? গজনির শাসক সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ ওই সময়কার খুব একটা নামকরা শাসক ছিলেন এমনটি নয়, কিন্তু মন্দির ধ্বংস করে, বিশেষত সোমনাথ মন্দির, তিনি ইসলাম ধর্মের জন্য একজন নায়ক হতে চেয়েছিলেন। মধ্যযুগের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন হয়ে দাঁড়িয়েছিল যে ওই সময়কার অধিকাংশ শাসকরা পরাজিত শত্রুর ধর্মীয় স্থান ধ্বংস এবং লুট করে তাদের রাজনৈতিক এবং সামরিক শক্তি প্রদর্শন করতে চাইতেন। ঠিক আছে। বাগান, স্মৃতিসৌধ এবং দুর্গ মুঘল সেনাধীনে স্থাপত্য শিল্প ক্রমেই জটিল হতে থাকে। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং বিশেষ করে শাহজাহান প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সাহিত্য, শিল্প, স্থাপত্য কর্মের প্রতি আগ্রহী ছিলেন। বাবর তার আত্মজীবনীতে বিভিন্ন উদ্যান পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। উদ্যান সমূহের চারদিকে চতুর্ভুজ আকৃতি প্রাচীর ছিল। প্রত্যেকটি উদ্যানকে 4টি বর্গাকৃতি খণ্ডে ভাগ করা হতো এবং এর চারদিকে থাকতো জল প্রবাহের জন্য নালা। উদ্যানগুলি সমান 4 ভাগে বিভক্ত হওয়ার কারণে এদেরকে বলা হতো কি? চাহার বাগ। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে চাহার বাগ কাকে বলে, তো এই যে বাবর যখন তার আত্মজীবনীতে লিখেছেন, ঠিক আছে, বাগানের কথা কে লিখেছেন? বাবর লিখেছেন। বাবর বাগানকে কীরকম দেখতে চেয়েছেন? চতুর্ভুজ আকৃতি দেখতে চেয়েছেন। ঠিক আছে। কীরকম? চতুর্ভুজ আকৃতি দেখতে চেয়েছেন। তো এই যে সমানভাবে বিভক্ত হওয়া এই যে বাগানগুলা, এদিকে কী বলা হতো? চাহার বাগ। আকবরের সময় থেকে নির্মিত বিশেষ সুন্দর চাহার বাগগুলো জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দিল্লি, আগ্রা এবং কাশ্মীরে নির্মিত হয়েছিল। আকবরের রাজত্বকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল স্থাপত্য কর্মের নির্দেশন পাওয়া যায়। আকবরের প্রকৌশলীরা আকবরের পূর্বপুরুষের মধ্যে এশিয়ার তৈমুর লঙ্গের স্মৃতিসৌধ নির্মাণশৈলীর প্রতি আকৃষ্ট হয়েছিল। মাঝখানে উঁচু গম্বুজ, সামনে দীর্ঘ প্রবেশের পথ বা দ্বার মুঘল স্থাপত্য কর্মের এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রথম লক্ষ্য করা যায় হুমায়ুনের স্মৃতিসৌধ নির্মাণের সময়। ঠিক আছে। আর এটি স্মৃতিসৌধ স্থাপত্য শিল্পের প্রথম নিদর্শন। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করে যে স্মৃতিসৌধ স্থাপত্য শিল্পের প্রথম নিদর্শন কোনটা? হুমায়ুনের স্মৃতিসৌধ। কোনটা? হুমায়ুনের স্মৃতিসৌধ। ওকে। একটি বিশাল চাহারবাগের মাঝখানে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল। অষ্টম স্বর্গ অর্থাৎ 8টি কক্ষ নিয়ে এটি নির্মিত হয়েছিল।
এটি বেলে পাথরে নির্মিত হয়েছিল এবং চারদিকের কিনারাগুলো সাদা মার্বেল দিয়ে বসানো ছিল। ঠিক আছে, একমাত্র শাহজাহানের রাজত্বকালেই মুঘল স্থাপত্য শিল্পের বিভিন্ন উপাদান সময়ের মধ্যে একটা সমন্বয় সাধন করা হয়েছিল। তার রাজত্বকালে আগ্রা এবং দিল্লিতে বিশাল বিশাল স্থাপত্য কর্মের সাক্ষ্য বহন করে আছে। সাধারণ মানুষের বা বাদশাহের ব্যক্তিগত অনুষ্ঠানে স্থান দেওয়ানি খাস এর নির্মাণে সতর্কতার সঙ্গে পরিকল্পনা রচিত হয়েছিল। মধ্যিখানে বিশাল উঠোনযুক্ত এই যে এটা, ঠিক আছে, এটা স্মৃতিসৌধ। এই নির্মাণ চিহিলি সুতুন বা 40 থাম বিশিষ্ট হলে রূপে বর্ণিত হয়েছিল। তো এই এই যে উঠানটা দিল্লিতে আছে, ঠিক আছে, তো এটা কি নামে পরিচিত? চিহিল সুতুন, ঠিক আছে, কি চিহিল সুতুন বা 40 থাম বিশিষ্ট বর্ণিত রূপে। ঠিক আছে, শাহজাহানের সময়কার প্রেক্ষাগৃহগুলি ছিল মসজিদের আদলে নির্মিত। যে বেদির উপর সিংহাসন স্থাপন করা হতো সেটিকে বলা হতো কিবলা। তো মসজিদে যে বেদির উপর সিংহাসন স্থাপন করা হতো তাকে কি বলতো? কিবলা। মুসলমানরা যেদিকে রেখে নামাজ পড়তো সেই দিকে সবাই ফিরে বসতো। ঠিক আছে, স্থাপত্য কর্মের এই সকল বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে রাজা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। শাহজাহানের সময়কার প্রেক্ষাগৃহ নির্মাণের লক্ষ্য ছিল উচ্চ এবং নিচ সকল স্তরের মানুষের জন্য রাজকীয় বিচারের সমতা বিধান এবং সাম্রাজ্যের জন্য একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে পারে। ঠিক আছে, এটা হলো আমাদের তাজমহলের চিহ্ন বা ছবি। তো দেখো, শাহজাহানের রাজত্বকালের প্রথম দিক থেকে রাজধানী ছিল কোথায়? আগ্রায়। তাই অভিজাত সম্প্রদায় যমুনা নদীর তীরে তাদের বাসগৃহ নির্মাণ করেছিল। চাহারবাগের মতো এই এক সকল বাসগৃহ উদ্যানের মাঝখানে নির্মাণ করা হয়েছিল। চাহারবাগ উদ্যানের অপর একটি বৈশিষ্ট্য ছিল যে এটি নদী অভিমুখ হতো। শাহজাহানের রাজত্বকালে নয়াভিরাম স্থাপত্য শিল্প হলো তাজমহল। এই সমাধিটি শ্বেত পাথরে নির্মিত। এর সোপান ছিল নদীর ধার পর্যন্ত বিস্তৃত আর উদ্যান ছিল তাজমহলের দক্ষিণ দিকে। শাহজাহান স্থাপত্য শিল্পের এই রকম পরিকাঠামোগত পরিবর্তন সাধন করেছেন এবং এই কারণে যে নদী অভিমুখ অভিজাত শ্রেণীর যেভাবে বেপরোয়া উদ্যানযুক্ত আবাস নির্মাণ ছিল তা নিয়ন্ত্রণ করার জন্য দিল্লিতে সম্রাট শাহজাহান যে নতুন শহর শাহজাহানবাদ গড়ে তুলেছিলেন সেখানে রাজপ্রাসাদটিও ছিল এই নদী অভিমুখে। তো শাহজাহানবাদ কার? এটা হলো দিল্লির সম্রাট শাহজাহানের। ঠিক আছে, এখানে তার একমাত্র প্রিয় পুত্র কে? একমাত্র প্রিয় পুত্র দ্বারা এবং কয়েকজন বিশিষ্ট অভিজাতকে নদী অভিমুখ করে বাসগৃহের নির্মাণের অধিকার দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর বাকিদের যমুনা নদী থেকে দূরে গৃহে নির্মাণ করতে হতো। ওকে, এই ছবিটা ক্লিয়ার জিনিসটা? এখন দেখো, অষ্টম থেকে অষ্টাদশ শতকে এই সময়ের মধ্যে সৌধ নির্মাণের কাজ বহুগুণ বৃদ্ধি পায়। এই নির্মাণে আঞ্চলিক ধারার প্রভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ এক অঞ্চলের নির্মাণ শৈলী অন্য অঞ্চলে গ্রহণ করে। উদাহরণস্বরূপ বলা যায় যে বিজয়নগরের সাম্রাজ্যের হাতির আস্তাবলের কথা বলা যায়। এই স্থাপত্য শিল্পের প্রচণ্ডভাবে পার্শ্ববর্তী বিজাপুর এবং গোলাকোণ্ডের শাসকদের প্রভাবিত করেছিল। মথুরা নিকটবর্তী বৃন্দাবনের মন্দিরগুলি স্থাপত্যশৈলীর সঙ্গে ফতেপুর সিক্রিতে অবস্থিত মুঘল প্রাসাদে ছিল প্রাসাদে মিল রয়েছে। বিভিন্ন অঞ্চল নিয়ে বিশাল সাম্রাজ্য গঠনের ফলে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের চিত্রাঙ্কন এবং স্থাপত্য কর্মের মধ্য দিয়ে নিবিড় আদান প্রদান ঘটে যায়। মুঘল স্থাপত্য শৈলীতে কিছু নিজস্বতা ছিল, যেমন বাংলা স্থানীয় শাসকরা প্রাসাদের ছাদ নির্মাণে খড়ের ছাউনি দেওয়া কুটিরের শিল্প তৈরি অনুশীলন করতেন। মুঘলরা স্থাপত্য শিল্পের এই সমস্ত রীতি কোথাও কোথাও অনুসরণ করতেন ফতেপুর সিক্রিতে। ঠিক আছে, এবং মালয়ের স্থাপত্য শিল্প রীতি লক্ষ্য করা যায়। ওকে, তো আজকে তোমাদের সামনে এই যে ছোট্টটা চ্যাপ্টার ডিসকাস করলাম, কীরকম লাগলো? অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে বেল আইকন প্রেস করে রাখো। কারণ দেখো,
যদি বেল আইকন প্রেস করে রাখো, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড হবে তখন তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।